1 ঘন্টা আগে অফিসের কাজ শেষ করে নীলার জন্য একটা সারপ্রাইজ গিফট কিনে বাসায় ফেরার পথে নিষিদ্ধ পল্লীর কাছে আসতে হঠাৎ করে চোখ আটকে গেল আমার স্ত্রী নীলাকে সেদিকে সন্তর্পণে যেতে দেখে। নীলা তার ডান কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ ঝুলে ব্যস্ত ভরে মেইন রোড ক্রস করে এদিকটাই এগিয়ে যাচ্ছে। ওই অসভ্য নগরীতে তার কী এমন কাজ থাকতে পারে? নিজের ভিতরে এক ধরনের জানার প্রবণতা নিয়ে গাড়ি থামালাম। নীলা স্বতঃস্ফূর্তভাবে যৌনপল্লীর দিকে এগিয়ে যাচ্ছে। মেইন রোড ধরে কিছুদূর যাওয়ার পর সরু একটা গলিতে ঢুকে পড়ল সে। নিজের চোখকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে কষ্ট হলো আমার। ওটা কি সত্যি আমার স্ত্রী, নাকি আমি ভুল দেখলাম? ধোঁয়াশায় দূর করতে গাড়ি থেকে নেমে আমিও সেদিকে তার পিছু নিয়ে হাঁটা শুরু করলাম। একদম সরু রাস্তা, একজন যেতে গিয়েও আটকে যাবে মাঝে মধ্যে। সেই সরু রাস্তা ধরে হাঁটছি, একটু দূরে নীলা সজোরে হেঁটে চলে যাচ্ছে, যেন এই রাস্তা তার দীর্ঘদিন ধরে যাতায়াত। তার হাতে একটা ভ্যানিটি ব্যাগ, ওই ব্যাগটা তো আমি কয়েক মাস আগেই বিবাহবার্ষিকীতে উপলক্ষ গিফট করেছিলাম। আমি নিজেকে আড়াল করে তার পিছু নিয়ে সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছি। মিনিট পাঁচেক হাঁটার পর সরু রাস্তা ছেড়ে একটা রমরমা পরিবেশে থমকে দাঁড়ালাম আমি। চারপাশে লাল নীল আলোয় ছড়াছড়ি, সেই সাথে হাজারো রমণীদের খোলামেলাভাবে ঘুরে দাঁড়ানো। সরু রাস্তার এপিঠ আর ওপিঠ, মাত্র 5 মিনিটের ছোট্ট একটা রাস্তা হলেও এর দুই প্রান্তে অবস্থান করছে দুটি বিচিত্র দুনিয়া। রাস্তার ওপাশে থাকা ভদ্র আর সভ্য মানুষটা এখানে আসার সাথে সাথে ঠিকই রং বদলে ফেলছে। দিনের আলোতে ভদ্রতার লেবাস পরে থাকা পুরুষটাও রাস্তার ওই পাশটা আসলে নিজের পুরুষত্বকে মিটিয়ে নিতে একদণ্ড ভাববে না। ভদ্রতার খোলস ছেড়ে মজা নেওয়ার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াবে কোনো এক কামময়ী সুন্দরী নারীকে। সরু রাস্তার ওপাশে দুনিয়ায় যেখানে রাত বাড়ার সাথে সাথে ব্যস্ততা কমে আসে, সেখানে এপাশটায় রাত গভীর হওয়ার সাথে সাথে ভিড় যেন ক্রমশ বেড়েই যাচ্ছে। বেশ রমরমা আর হৈহুল্লোড়ে মেতে উঠছে এই যৌনপল্লী। পল্লীর যৌন পিপাসু মানুষগুলো, শত শত নারী পুরুষের চাহিদা মেটানোর মেলা বসেছে এখানে। সবাই নিজেদের চাহিদা মেটানোর জন্য নিজের পছন্দ মতো সঙ্গিনী খুঁজে বেড়াচ্ছে। এই পল্লীতে সাধারণত দু ধরনের মানুষ বিচরণ। একজন নিজের শরীর বিলিয়ে টাকা ইনকাম করার জন্য ধান্দা ঘুরে বেড়ায়, আর দ্বিতীয়জন টাকার বিনিময়ে ক্ষণিকের আনন্দ লুফে নেওয়ার জন্য। কেউ অজগ্রামের মাঠে খাটা হতদরিদ্র, আবার কেউ কোট প্যান্ট টাই পরে আসা বড় কোম্পানির মালিক, আবার কেউ সরকারি কর্মচারী। সবার একটাই উদ্দেশ্য, পছন্দ মতো একজন সঙ্গী নিয়ে খুঁজে আনন্দ উপভোগ করার। মেকআপের মোটা আস্তরণ আর টিউবলাইটের আলোর এখানকার প্রতিটি মেয়েকে যেন স্বর্গের অপ্সরীর মতো লাগছে। লাইন বেঁধে দাঁড়িয়ে আছে তারা। তারা নতুন কোনো পুরুষ দেখলে যৌন আবেদন করছে। আমি নিজেকে আড়াল করে একটা দোকানের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থেকে সব কিছু পর্যবেক্ষণ করছি। নীলা কিছু দূর হেঁটে গিয়ে সামনে একটা ঘরের সামনে দাঁড়ালো। ঘরের বারান্দায় একজন বেশ মোটা করে স্বাস্থ্যবতী মহিলা চেয়ারে বসে আছেন, পা দুলাচ্ছেন আর পান খাচ্ছেন। দুপাশে তার দুজন পালোয়ান দাঁড়ানো। নীলা মহিলাটার সাথে কিছু একটা বলছে, কিন্তু চারিদিকে শোরগোলের জন্য কি বলছে তা শোনা গেল না। কিছুক্ষণ কথা বলার পর নীলা কাছে থাকা ভ্যানিটি ব্যাগের ভিতর থেকে আরেকটা ছোট্ট ব্যাগ বের করে মহিলার হাতে দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লো। কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন লস্যমোহী নারী বেরিয়ে আসলো। কপালে ছোট্ট একটা টিপ, ঠোঁট ভর্তি গাঢ় লিপস্টিক। নিজের চোখগুলো একবার ভালো মতো ডলে নিলাম। না, আমি কোনো ভুল দেখছি না। ভদ্রতার কাপড় ছেড়ে একজন পতিতার বেশ ধরে বাইরে বেরোচ্ছে আমার স্ত্রী নীলা। নীলাকে এরকম অবস্থায় দেখে শরীরে অন্যরকম একটা রাগ ভর করে বসলো। ভাবতেও গা ঘিনঘিন করছে। ছি, এতদিন ধরে আমি একজন পতিতার সাথে সংসার করে এসেছি। নীলার কোনো চাওয়া পাওয়াই তো আমি অপূর্ণ রাখিনি। তাহলে তাকে কেন এই পতিতাবৃত্তিতে নামতে হলো? মাথা কাজ করছে না। ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলাম, বেশ তো সুখেরই ছিল আমাদের সংসার। তাহলে কেন তাকে এই পথে আসতে হলো? নাকি নীলা তার ফ্যান্টাসি পূরণের জন্য এই পথে নেমে এসেছে? না জানি কতদিন ধরে আমার অজান্তে এইসব নোংরামও করে বেড়াচ্ছে। ভাবতেই পুরো শরীরটা কেঁপে উঠল আমার। আমাকে সব কিছু জানতে হবে। দোকানের আড়াল থেকে বার হয়ে নীলাকে ধরতে যাব, ঠিক তখনই কয়েকজন মেয়ে ঘিরে ধরলো আমাকে তাদের সাথে যাওয়ার জন্য। কিন্তু তাদেরকে বিশ্বাস করাবো আমি এখানে কোনো কুমতলব নিয়ে আসিনি। ওই যে আগেই বললাম, এখানে দুই ধরনের মানুষ ছাড়া আর কেউ সচরাচর ঢুকে না। অনেক কষ্টে মেয়েগুলোর হাত থেকে নিজেকে বাঁচিয়ে সামনের দিকে তাকালাম। নীলার জায়গায় অন্য আরেকটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে মেয়েটাকে বললাম, এখানে একটু আগে একজন দাঁড়িয়েছিল, সে কোথায় গেল বলতে পারেন? মেয়েটা আমার দিকে ভুরু কুচকে তাকে বিশ্রী গলায় গালি দিয়ে বলল, কেন, ওইকে লাগবে কেন? আমার কি পছন্দ হয় না? দেখো না সাহেব, আমার যৌবন ঢল নেমেছে। চল না বাবু, ও চাইতে 100 টাকা কম দিও, ওর থেকে দ্বিগুণ আনন্দ আমি তোমাকে দিব। একবার রূপসীর ঘরে ঢুকে তো দেখো সাহেব।
পরিবেশটা গরম হওয়ায় আগের প্রস্থান করাটাই ঢের ভালো হবে ভেবে পালিয়ে আসলাম। ওখানকার প্রতিটা মেয়ের গতর বিক্রি করার নেশায় মগ্ন। আমার কথার উত্তর দেওয়ার সময় তাদের নেই। কোনো উপায়ন্ত না দেখে নিজের গাড়ির কাছে গিয়ে বাসায় ফিরে যাওয়াটাকে জরুরি মনে হলো। আর যাই হোক না কেন, শেষমেশ বাসায় তো ফিরবো, তখন সব কথার উত্তর জেনে নেওয়া যাবে। কিন্তু বাসায় ফিরতে ইচ্ছে করছে না। কার জন্য বাসায় ফিরবো? যার জন্য বাসায় ফেরা নিয়ে তাড়াহুড়ো করে, সে তো অন্য কারো বুকে মাথা দিয়ে কী সব ভাবছি। গাড়ির ভিতরে থেকে সারপ্রাইজ গিফটটা ব্যস্ত রাস্তায় বুকে রাগ ভরে ছুঁড়ে মারলাম। তারপর গাড়ি নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রমেশ মিয়া এখনও গেটের সামনে স্থির হয়ে বসে আছেন। আমাকে আসতে দেখে তাড়াতাড়ি গেট খুলে দিলেন। অন্যদিকে রমিজ চাচার সাথে দু একটা কথাবার্তা বলি, কিন্তু আজকে কেন জানি বলতে ইচ্ছা করে না। সোজা গাড়ি নিয়ে ভিতরে ঢুকে গাড়ি পার্ক করে দরজার সামনে এসে একবার কলিং বেল চাপলাম। ধুর, কলিং বেল চাপছি কেন? ভেতরে তো নীলা নেই, তাহলে দরজা খুলবে কে? প্যান্টের পকেটে হাত দিয়ে চাবিটা খুঁজছি। হঠাৎ করে দরজার লক খুলে ভিতর থেকে পরিচিত কণ্ঠে বলে উঠল, আজকে এত তাড়াতাড়ি ফিরে এলে? জরুরি কোনো মিটিং টিটিং ছিল নাকি? ভালোই হয়েছে এসেছো। নাস্তা করে আমাকে নিয়ে ঘুরতে বার হতে হবে আজকে। আমি চাবিটা খোঁজা বাদ দিয়ে চোখগুলো মোটা মোটা করে সেই কণ্ঠস্বর দিয়ে তাকালাম। ভিতরে আর কেউ নয়, আমার স্ত্রী নীলা দাঁড়িয়েছে। মুখে তার নির্লিপ্ততার হাসি। আমি তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেলাম। নীলা আমার কাছে এসে বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ হচ্ছে? ভিতরে আসো। নিশ্চয়ই দুপুরের লাঞ্চটা ঠিক দেরিতে করছো। কত করে বলেছি ঠিক সময়ে খাবার খাবে? কে শুনি কার কথা? নীলা আমাকে ধরতে গেলে তাকে নিষেধ করে বললাম, ঠিক আছে আমি, সমস্যা নেই। কথাটা বলে রুমে এসে ফ্রেশ হয়ে জন্য ওয়াশরুমে গেলাম। নিজের মুখে হাত দিয়ে জোরে জোরে গন্ধ ছেড়ে চেক করে নিলাম। না তো, আজকে কোনো মদ্যপান তো করিনি। নীলা আমার আগে বাসার ভিতরে কী করে আসলো? তার তো এখন ওই যৌনপল্লীতে কোনো একজন পরপুরুষের সাথে থাকার কথা ছিল। বাথরুমে সব কিছু যেন ঘুরপাক খাচ্ছে, সেই সাথে আমার সাথে ঘটে যাওয়া সন্ধ্যার পর থেকে ঘটনাগুলো। বাথরুম থেকে বার হয়ে কোনো রকম ভঙ্গিমা ছাড়াই নীলাকে জিজ্ঞাসা করলাম, কতদিন ধরে চলছে এসব? নীলা কোনো কিছু না জানার ভান করে বলল, কোন সবের কথা বলছো তুমি? ও, ঘুরতে যাওয়ার জন্য বললাম সেটা। আমি এবার রেগেমেগে বললাম, দেখো, কার সাথে ঘুরবা? আমি একটু আগে নিজের চোখে যা দেখছি তাকে অবিশ্বাস করি কিভাবে? তুমি আগে কোথায় ছিলে? নীলা এবার হেসে বলল, সত্যি করে বলো তো, আজকে কত প্যাক খেয়েছো? কি বলেছো পাগলের মতো? আমি তো সেই বিকাল থেকে রান্নায় আছি। তোমার পছন্দের সব রান্না আইটেম করতে করতে আমার অবস্থা নাজেহাল। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। শক্ত হাতে নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বললাম, মিথ্যাবাদী! কেন করলি আমার সাথে এমন? তোর আমাকে দিয়ে পোষাতো না সেটা বলতেই পারতি। কেন ওরকম একটা জঘন্য কাজে জড়ালি নিজেকে? নীলা আমার থাপ্পড়টা কোনো মতন হজম করে নিয়ে বলল, আশিক, তোমার কি হয়েছে? কি বলছো এসব? আমি কি এমন জঘন্য কাজে জড়ালাম? একটু খুলে বলবা প্লিজ। নীলার কথার কোনো উত্তর না দিয়ে কোমরের বেল্ট খুলে ইচ্ছে মতো ওর কোমল শরীরের ওপর সপাং সপাং করে পেটাতে লাগলাম। কোমরের বেল্ট খুলে নীলাকে অমানসিকভাবে পেটাচ্ছি, তবুও কেন জানি ওর উপর একটুও রাগ কমছে না। নিজের ভিতরে ঘুমন্ত জানোয়ারটা যেন আজকে ক্ষিপ্ত হয়ে উঠেছে নীলার উপর। যেই চোখের দিকে তাকালে আমি প্রেমের জোয়ারে ভেসে যেতাম, সেই চোখ দুটোকে আজ বিষাক্ত ডাকছে। নীলা ফ্লোরে গড়াগতি খেতে খেতে বলল, আশিক, আমাকে আর মেরো না প্লিজ। আমি আর সইতে পারছি না। আমার অপরাধটা কি একবার বলো প্লিজ। আমাকে আর মেরো না, আমি মরে যাব। খুব কষ্ট হচ্ছে আমার। আমি একটা সময় নিজেকে ক্লান্ত হয়ে বেলটা ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, এই মারে তোমার কিছুই হবে না, সবটাই তোমার ছলনা। থুতু ফেলি তোমার এই ছলনাময়ী আর মায়াভরা মুখের দিকে। বলেই একদলা থুতু ছুঁড়ে মারলাম ফ্লোরের দিকে। তারপর বারান্দায় এসে দাঁড়ালাম। শরীর বেয়ে তত্তরিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। বাইরে আজ ভীষণ অন্ধকার, মনে হচ্ছে আকাশে চাঁদ উঠে নেই। সিগারেটের পকেট থেকে একটা সিগারেট বার করে সেটা ধরিয়ে মুখে নিলাম। লম্বা একটা টান দিয়ে ধোয়া ব্যালকনির দিকে ছেড়ে দিলাম। তারপর নিজেই নিজের মনে বলে উঠলাম, কী ছিল তোর মনে? কী না করেছি তোর জন্য, আর তুই কি না পরপুরুষের সাথে, তাও একেবারে জঘন্য একটা পরিবেশে। ছি, ভাবতেই ঘেন্না চেপে যাচ্ছে নীলার উপর। সিগারেটটা আধখা অবস্থায় ফেলে রেখে যাওয়ার পর আবার রুমে গেলাম। নীলা তখনও ফ্লোরে পড়ে আছে। মুখ দিয়ে শুধু গোঙানির আওয়াজ ছাড়া কিছুই বের হচ্ছে না। আমি তার কাছে গিয়ে দুপা ভাঁজ করে বললাম, শেষবারের মতো বলে দিচ্ছি, সন্ধ্যার সময় তুমি কোথায় গিয়েছিলে বলো। নীলা কান্না জড়িত কণ্ঠে বলল, বিশ্বাস করো, আমি কোথাও যাইনি। আমি তোমাকে না বলে কখনো কোথাও গিয়েছি? আমি রেগে মেগে বললাম, সব জায়গাতে যাবে, তাও আবার আমাকে বলে? কথায় আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। কথাটা তোমার মাথাতে একবারের জন্য আসেনি যে আমার চোখে একদিন না একদিন ধরা পড়বে? নীলা এবার হাত জোর করে বলল, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে একটু খুলে বলো না। আমি সত্যি কোথাও যাইনি। আমি এবার সরাসরি নীলার মুখের উপর বললাম, তুমি বেশ্যাখানায় যাওনি? নীলা কথাটা শোনার পর ঢোক গিলে বলল, আশিক, কী বলছো এসব?
আমি তোমার স্ত্রী, এতটা নোংরা কথাটা আমাকে বলো না প্লিজ। নোংরা, তাই না? শুনতে নোংরা লাগছে, আর করার সময় মনে হয়নি? আশিক, আমি তোমার পায়ে ধরছি, এমন ভয়ঙ্কর মিথ্যে অপবাদটা দিও না আমাকে। অন্যের মুখে শুনলে আমি কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখকে আমি অবিশ্বাস করি কি করে? আমি নিজের চোখে দেখেছি তোমার সব কুকীর্তি, আমি দু চোখ দিয়ে দেখে এসেছি। নীলা এবার খানিকটা চিৎকার দিয়ে বলে, আমি যাইনি, আর আমাকে যদি সেখানেই দেখে থাকো তাহলে সেখানেই দেখেছো, দেখার সাথে সাথে গলা টিপে মেরে ফেললে না কেন? তবুও এত বড় মিথ্যে কথাটা শুনতে হতো না। আমি এবার নিজেকে শান্ত রেখে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে গত বিবাহবার্ষিকীতে প্রবাসী এক বন্ধুর হাত দিয়ে অন্যান্য ভ্যানিটি ব্যাগটা দিয়েছিলাম, সেটা কোথায়? নীলা ব্যথাতে কোতরাতে কোতরাতে কোনো রকম দাঁড়িয়ে আলমারির কাছে গিয়ে একটা ব্যাগ এনে দিল। এই দেখো। কিন্তু এই ব্যাগের সাথে এসবের কি সম্পর্ক? আর তোমার নীল শাড়িটা, যেটা কয়েকদিন আগে দিয়েছিলাম, নীলা সেটাও আলমারি থেকে বার করে খাটের উপর রাখলো। শাড়িটার দিকে তাকালাম আমি, একদম আয়রন করা অবস্থায়। এত তাড়াতাড়ি একটা শাড়ি আয়রন করবে কিভাবে? ব্যাগ থেকে শাড়ি হাতে নিয়ে বললাম, এই শাড়ি আর ব্যাগটা স্পষ্ট দেখেছি, আর শাড়িটা পরেছিলে তুমি, আর ব্যাগে তোমার ডান কাঁধে ঝুলানো ছিল। এক একটা শাড়ি আর ব্যাগের ভিত্তি করে এত বড় একটা অপবাদ দিতে পারো না তুমি। বিশ্বাস করো, আমি কিছুই জানি না। সত্যি আমি ওখানে যাইনি। ব্যাগটা ভালো মতো দেখে বললাম, মেনে নিলাম এটা তুমি ছিলে না, তোমার মতো দেখতে অন্য একজন ছিল। এই দুনিয়াতে একই অবয়স 7 জন মানুষের, তার ভিতরে মেয়েটা একজন। তাহলে এই ব্যাগটা একই রকম তার কাছে কি করে গেল? আশিক, এখন ব্যাগ বাজারে অহরহ বিক্রি হয়। নিলে আমি এতটা বোকা না যে একটা সাধারণ ব্যাগের উপর ভিত্তি করে তোমাকে সন্দেহ করব। এই যে ব্যাগের উপর A+N অক্ষর, এটা নিশ্চয়ই দেখেছো। বাজারে এরকম ব্যাগ থাকলে ব্যাগের উপর এই নামটা আমি নিজে অর্ডার করে পার্সোনালভাবে বসিয়ে নিয়েছিলাম, তাহলে অন্যত্র যাবে কি করে? তারপর চেন খুলে উল্টো করে ধরলাম, এক এক করে ব্যাগের ভিতরে থাকা সব কিছু পড়তে লাগলো। কিন্তু ছোটো ব্যাগটা নাই তার ভিতরে। নীলার দিকে তাকিয়ে বললাম, এর ভিতরে আরও একটা ছোটো ব্যাগ ছিল, সেটা কোথায়? আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি কোথাও যাইনি? ব্যাগ থেকে শাড়ির দুটোর দিকে অপারক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর নিজের মনকে প্রশ্ন করলাম, তাহলে কি আমি ভুল দেখলাম? না না না, আমি কি করে ভুল দেখব? আমি একবার নয় বহুবার নীলাকে দেখেছি ওই যৌনপল্লীতে। আর কেউ না হলো আমার দেওয়া ব্যাগ আর ওরকম শাড়ি সে পাবে কোথায়? একবার দেখলে না হয় নিজের ভ্রম বলে মেনে নেওয়া যেত। তাহলে কি একবার রমির চাচাকে জিজ্ঞাসা করব নীলা সত্যি বলছেন নাকি? শাড়ি আর ব্যাগটা রেখে বার হলাম। গেটের সামনে এসে রমি চাচাকে একটা টুল নিয়ে বসে আছে, আর মাঝে মাঝে হাতের লাঠিটা অন্ধকারে ছোড়াছুড়ি করে মশা তাড়ানোর বৃথা চেষ্টা করছে। আমাকে আসতে দেখে সালাম দিয়ে বলল, বাবাজি এত রাইতে কেন যাচ্ছ? কোনো কিছুর দরকার পড়লে কন, আমি আইনা দিতেছি। আমি শান্ত গলায় বললাম, না চাচা, কিছু লাগবে না। আচ্ছা চাচা, আপনার কাছে একটা কথা জানার জন্য আসলাম। রমি চাচা সন্তর্পণে বলল, হা বাবাজি, কও, কি কথা জানবার চাও? আচ্ছা চাচা, আজকে কি আপনাদের বৌমা মানে আমার স্ত্রী নীলা সারাদিন একবার বাইরে গেছিলো? রমি চাচা খানিকক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ গেছিলো একবার। আমি আগ্রহ দেখে বললাম, কখন গেছিলো? এই তো বেলা 11টার দিকে, দোকান সদাই কিনবার গেছিলো। আমি কতবার কইলাম আমারে দিতে, কিন্তু বৌমা কোনো মতেই দিল না। বললো, আপনাদের ছেলের জন্য আজকে সব পছন্দের রান্না আইটেম করব, তাই নিজে গিয়ে দেখে শুনে তারপর নিজ হাতে কিনে আনবো। রামির চাচার কথাগুলো শুনে নিজের মাথাতে হাত দিয়ে চেপে দিলাম। কী হচ্ছে আমার সাথে? নীলা আর রামির চাচার কথা মতো নীলা বাইরে বার হয়নি, আর বার না হলে তো ওখানে যাওয়ার কোনো প্রশ্ন উঠতো না। কিন্তু আমি নীলাকে দেখলাম, ধরেই নিলাম সে নীলার টুইন দেখতে অন্য কেউ। তাহলে আমার দেওয়া এরকম শাড়ি আর ব্যাগ তার কাছে কিভাবে গেল? আর আমারটাই কেন? আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা কি করে অবিশ্বাস করি? সব কিছু এত মিল কিভাবে থাকতে পারে? রমির চাষার সাথে বিদায় নিয়ে কথাগুলো ভাবছি আর রুমের দিকে যাচ্ছি। তারপর রুমের দরজা খুলে ভিতরে ঢুকে যা দেখলাম তা দেখে রীতিমতো আমার টনক নড়ে গেল। বিছনার উপর ফেলে যাওয়া শাড়িটা গলায় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে নীলা। দৌড়ে গিয়ে নীলাকে নামাতে গিয়ে মনে হলো নীলার পুরো শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। নাক মুখ আর হার্টবিট চেক করে যা বুঝলাম নীলা আর নেই। মুহূর্তে মাথাটা চক্কর দিয়ে উঠল। আমার নিচে যাওয়া আর রমির চাচার সাথে কথোপকথনের ভিতরে সময়টুকু নীলা আর জীবনে ইতি টেনে দিয়ে সারা জীবনের মতো অভিমান করে চলে গিয়েছে না ফেরার দেশে। একটা বার তো ভুল শুধরে নেওয়ার সুযোগটা দিত। আমি তো ভুল কিছু করিনি, তবে রাগের বশে বেধড়ক মেরেছি। তবে আমার রাগটা কি একবারও অনুচিত ছিল? নিজেকে এক মুহূর্তের জন্য উন্মাদ আর সাইকো মনে হলো। কোনো কিছু বাছবিচার না করে অমানসিকভাবে নীলার গায়ে হাত তোলাটা মোটে উচিত হয়নি। খানিকটা অনুশোচনায় ভুগে নীলা নিজেকে শান্ত করে নীলার মৃত রাশটা নিয়ে ভাবতে থাকে। নীলার হঠাৎ মৃত্যু আর শরীরের উপর দাগগুলো নিঘাত, পুলিশ সবাইকে সন্দেহ করে জেলে ঢুকে দিবে। তাই ঠিক করলাম নীলাকে বাগানের এক কোণে গর্ত করে পুঁতে রাখবো। যেই ভাবা সেই কাজ।
রাতের ভিতর নীলাকে বাগানের এক কোণে পুঁতে রাখলাম। পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। কী থেকে কী হয়ে গেল! সামান্য একটা ভুল এত বড় একটা বিপদ নেমে আসবে, তাও কল্পনার বাইরে। নীলাকে পুঁতে রেখে আবার রুমে আসলাম। যেভাবেই হোক ঘোলাটে দূর করতে হবে, আবার ওই তল্লাটে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই। পরদিন সকালে অফিসে যাওয়ার আগে একবার নিষিদ্ধপল্লীতে ঢুকলাম। গতকাল রাতে জাঁকজমক পরিবেশটা এখন নিতান্ত একটা ঘুমন্ত নগরী বলে মনে হচ্ছে। আমি সোজা গিয়ে গতকাল রাতের সেই মহিলার রুমের কাছে দাঁড়ালাম। আমাকে দু একজন পালোয়ান একজন আসলো, তাকে বললাম, এইখানে বসে থাকা স্বাস্থ্যবতী সেই মহিলা একটু আগে ডেকে দিন। আমার কথা শুনে পালোয়ান দুজন একজনের ভিতরে ঢুকলো। কিছুক্ষণ পর পালোয়ান সহ মহিলাটি বার হয়েছে। আমাকে দেখে মহিলা ঠোঁট উঠলে বলে, এই সকাল সকাল নেশা ধরেছে দেখছি সাহেব, তা কী রকম মেয়ে লাগবে? আমি বললাম, না, আমি ওসব কুমতলবে আসিনি। তাহলে কি করতে এসেছেন? আমি একজনের খোঁজ নিতে এসেছি। ওই, তুই কি আইনের লোক? দেখ, তুই যদি কোনো আইনের লোক হয়ে থাকিস তবুও আমার কোনো সমস্যা নেই। আইনের বড় বড় অফিসাররা এইখানে তাদের সুন্দরী বউদের ছেড়ে রাতে রাতারে ফুর্তি করে আসে, বুঝলি? আর একটা মেয়ে, কি তুই এখানে কোনো মেয়ের সম্পর্কে জানতে পারবি না, এটাই এখানকার নিয়ম। যা ভাগ, সকাল সকাল মুডটা নষ্ট করে দিলে। বুঝলাম এভাবে কারো সম্পর্কে কিছু বলবে না, তাই নিজের চাহিদার কথা বললাম, হ্যাঁ, আমার একজনকে লাগবে, তবে আমি যাকেই বলবো তাকে এনে দিতে হবে। মহিলা আবার হেসে বলল, এতক্ষণ লাইনে এসো চান্দু, তো কেমন মেয়ে চান? আমি পকেট থেকে নীলার একটা ছবি বার করলাম, মহিলাটিকে দেখিয়ে বললাম, এই মেয়েকে। মহিলা চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলল, বাবা, নীলু এই কয়দিন তো ফেমাস হয়ে গেছে, তোর ব্যাড লাগলে এই মেয়ে তো তুই পাবি না কেন? আমি তো টাকা দিব, তাহলে পাবো না কেন? ও তো টাকার জন্য ওসব করে না, তবে তোর মতো কোটটাই পরা সাহেবদেরকে ওর খদ্দর বানায়, আর আমিও কামিয়ে নেই তাকে থেকে, তবে সে কোনো টাকা নেয় না আমার থেকে। কেন নেয় না? এখানে তো সবাই টাকার জন্য ওসব করে, কিন্তু ও তো এখানকার নয়, মাঝে মাঝে আসে, আবার তোর মতো সাহেবরা আসলে তখন আমি নিজেই ডেকে নেই ওকে। কোথা থেকে আসে অত জেনে তুই কী করবি? তোর নাম্বারটা দিয়ে যা, রাতে নীলু আসলে তখন তোকে ডেকে নিব। আমার নাম্বারটা মহিলাটাকে দিয়ে চলে আসলাম। তার মানে নীলাই নীলু। নীলু যদি নীলা হয়, তাহলে রমিত চাচা কেন মিথ্যে বলল আমাকে? আর গত রাতে নীলা আমার আগে বাসায় কিভাবে পৌঁছালো? অফিসে যেতে ইচ্ছে করলো না। যৌনপল্লী থেকে বার হয়ে সোজা পার্কের ভিতরে থাকা একটা লোকের ধারে এসে কাঠের বেঞ্চের উপর বসলাম। লোকের স্বচ্ছ পানির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মাথার ভিতর কত শত খারাপ ভালো চিন্তার উদয় হচ্ছে। এই লেকের ধারে বেশ কয়েকবার আমি, নীলা আর আমার ছোট্ট মেয়ে আদ্রিতা এসেছি। ওই তো ওখানে নীলা আর আদ্রিতা কত আনন্দই না করতো। আদ্রিতা লেকের ধারে কাছে গেলে নীলা শক্ত গলায় তাকে নিষেধ করছে। খুব মনে পড়ছে সেসবগুলো। আদ্রিতার কথা মনে হতে ভয়ে পুরো শরীর কেঁপে উঠল। আদ্রিতাকে যখন মা গ্রামের বাড়ি থেকে দিয়ে যাবে, বা আদ্রিতা ফোন দিয়ে ওর মায়ের সাথে কথা বলতে যাবে, তখন তাকে কি বলবো আমি? আদ্রিতা যদি জানতে পারে ওর মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী, তখন কি আদ্রিতা আমাকে বাবা বলে অস্বীকার করবে? নীলা বেঁচে থাকলে হয়তো আজকে এই পর্যন্ত আমার ফোনে 3-4বার কল আর কয়েকটা মেসেজ আসতো। বারবার ফোন দিয়ে খোঁজ নিত কি করেছি, অফিসে ঠিকমতো পৌঁছেছি কিনা। ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে ঢুকলাম। কত শত স্মৃতিজড়িত পুরনো দিনের ছবিগুলো ভেসে আসে একের পর এক। কোনটাতে আমি আর আমার মেয়ে, কোনোটাতে তারা মামে, আবার কোনোটাতে তিনজনে আমরা। নিজের অজান্তে চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। ফোনের স্ক্রিনের উপর ছবিগুলো স্ক্রল করে দেখছি, এমন সময় হঠাৎ করে নীলা নাম্বার থেকে একটা মেসেজ আসলো আমার ফোনে। মেসেজটা শো করতে দেখলাম তাতে লেখা, অফিসে না গিয়ে লেকের পাড়ে কী করছো? অফিসে পৌঁছে একটা মেসেজ দাও, আর দুপুরের খাবারটা মনে করে খেয়ে নিবে কিন্তু। মেসেজটা পড়ে শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গেল আমার। ফোনটা শক্ত হাতে চেপে ধরে লেকের চারপাশটা একবার তাকালাম। কোথাও নেই নীলা। বেঞ্চ থেকে উঠে এদিক ওদিক ভালো মতো দেখে নিলাম, না, নীলা কোথাও নেই। তাহলে এই মেসেজটা কে দিল আমাকে? নীলা তো গত রাতে মারা গিয়েছে, তাহলে কি ওর ফোন অন্য কেউ চালাচ্ছে? কোনো কিছু না ভেবেই কলটা দিয়েই বসলাম নাম্বার থেকে। ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে এক নাগারে বলে গেল, আপনার কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি ঘাবড়ে গেলাম। তাহলে কি নীলার মৃত্যুর খবরটা অন্য কেউ জেনে গেছে? আর অন্য কেউ জানলে নীলার ফোন অন্য কেউ পাবে কী করে? লেকের পাড় থেকে উঠে সোজা বাসার দিকে রওনা দিলাম। রমিত চাচা রোজকার মতো গেট খুলে সালাম দিল। আমি বাসার সামনে গাড়ি পার্ক করে সোজা ভিতরে ঢুকে রুমে গেলাম। ফোনটা কোথায় হন্যে হয়ে খোঁজার পর খাটের
একপাশে কম্বলের নিচে মোবাইলটা দেখে খানিকটা স্বস্তি এলো নিজের ভিতর। ফোনটা হাতে নিয়ে অন করতে গিয়ে দেখলাম ফোনটা বন্ধ। নীলার ফোন যদি এখানে বন্ধ অবস্থায় থাকে তাহলে আমাকে মেসেজটা করলো কি? দ্রুত ফোনটা চার্জে দিয়ে অন করলাম। তারপর ফোনের মেসেজ অপশানে গিয়ে সেন্ড বক্স চেক করলাম। লাস্ট সেন্ড হওয়া মেসেজের সময় আমার ফোনের ইনবক্সের মেসেজ আর আসার টাইম সেম। ফোন তো এখনও বন্ধ পড়ে আছে, তাহলে মেসেজ গেল কী করে আমার ফোনে? দুটো ফোন হাতে নিয়ে বারবার গিয়ে রমির চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আমি চলে যাওয়ার পর আমার বা নীলার খোঁজ কি কেউ এসেছিল তোমার কাছে? রমির চাচা খানিকটা ভেবে উত্তর দিল, না তো, কেউ তো আসেনি। কেন বাজান, কেউ কি আসবার কথা ছিল? আমি বললাম, না চাচা। আচ্ছা ঠিক আছে, কেউ যদি আসে তাকে আমার অনুমতি ছাড়া ভিতরে ঢুকতে দিবেন না, ঠিক আছে? আচ্ছা। রমির চাচার সাথে কথা বলছি, আবারও ফোনে মেসেজের শব্দে কেঁপে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম নীলার নাম্বার থেকে আবারও একটা মেসেজ এসেছে। দুপুরে লাঞ্চ করছো? মেসেজটা পড়ার সাথে সাথে ফোনে দুটো হাত থেকে পড়ে গেল। রমির চাচা ফোন দুটো তুলতে গিয়ে চিৎকার দিয়ে বললাম, ফোনে খবরদার হাত দিবেন না। রমির চাচা আমার এমন কথাতে কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ফোন দুটো তুলে আবার রুমের ভিতরে চলে আসলাম। একজন মৃত মানুষ কী করে আমার খবর নিচ্ছে? দুটো ফোন তো আমার হাতে, তাহলে মেসেজটা আসছে কী করে? কোনো কিছু মাথায় আসছে না। ইচ্ছে করছে নিজের মাথাটা দেওয়ালের সাথে লাগিয়ে ফাটিয়ে দিই। আয়নার সামনে গিয়ে দাঁড়াতে চোখ মুখে হাত দিয়ে দেখতে লাগলাম নিজেকে। কি হচ্ছে এসব? তাহলে কি আমি অসুস্থ হয়ে যাচ্ছি? এমন সময় আবার ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে মা লেখাটা ভেসে আসছে। নিশ্চয় আদ্রিতা তার মায়ের ফোনে কল দিয়েছে। মায়ের নাম্বার থেকে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মা বলল, কেমন আছো বৌমা? আমি চাপা কণ্ঠ বললাম, মা আমি নীলা গোসল করছে। খোকা তুই আজকে অফিসে যাসনি? হ্যাঁ মা, গিয়েছিলাম, একটা জরুরি কাজে বাসায় এসেছে। ও নে তোর মেয়ের সাথে কথা বল। মা আদ্রিতার কাছে ফোনটা দিতে আদ্রিতা অভিমানী কণ্ঠে বলল, বাবা তুমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি 2 দিন আমার কোনো খোঁজ নেওনি। তোমার সাথে আরই আম্মু কোথায়? আম্মুকে দাও, আমি সব খুলে বলে দিল, যেন তোমাকে খুব করে বকা দেয়। আমি নিজেকে শক্ত করে বললাম, মামুনি তুমি তো জানো তোমার বাবা কতটা বিজি থাকে, আর তোমার আম্মু গোসল করছে, গোসল করে বের হলে তখন কথা বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, আমাকে এসে নিয়ে যাও, দিদাকে আমাদের সাথে করে নিয়ে যাব। আমি রোজ রাতে দিদার মুখে রাজারানী গল্প শুনি। আচ্ছা ঠিক আছে মামুনি, কয়েকদিন পরে আমি গিয়ে নিয়ে আসবো, কেমন? আদ্রিতা আর মায়ের সাথে কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে দিয়ে মাথায় হাত দিয়ে চুপচাপ বসে রইল খাটের উপর। মা আর আদ্রিতাকে জবাব দিবে আমি? সত্যি বললে তো তারা আমাকেই ভুল বুঝে। যেভাবে হোক তাদেরকে অন্য কিছু একটা বোঝাতে হবে। তবে এখনই কিছু বলাটা ঠিক হবে না। রুম থেকে বার হয়ে সারাদিন এদিক ওদিক পাগলের মতো ঘুরে বেড়ালাম। তারপর সন্ধ্যার দিকে আবারও সেই জায়গাতে এসে দাঁড়ালাম যেখানে গতকাল নীলাকে দেখেছিলাম। দীর্ঘ 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও কোনো মেয়েকে সেদিকে যেতে দেখলাম না। এমন সময় আবারও একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। ব্যস্ত স্বরে রিসিভ করতে হ্যালো বলতে ওপাশ থেকে কেউ একজন বলল, সাহেব তোর নায়িকা এসেছে রে, তোর জন্য অপেক্ষা করছে, এক্ষুনি চলে আয়, দেরি করলে কিন্তু অন্য সাহেবের সাথে পাঠিয়ে দেবো। ফোনটা কেটে দিয়ে নিজে মনে বললাম, আমি তো সেই সন্ধ্যার সময় থেকে এখানে ঠাই দাঁড়িয়েছি, তাহলে আমার চোখে ফাঁকি দিয়ে মেয়েটা ঢুকলো কী করে? তাহলে কি সেদিনের নীলার কথা সত্যি ছিল? 7-5 না ভেবে গাড়িটা সাইডে রেখে সরু গলিতে ঢুকে পড়লাম। আজকেও গলকতাকার মতো বেশ কিছু জাঁকজমক আর ব্যস্তমুখর। আমি এদিক সেদিক না গিয়ে সোজা ওই ঘরের সামনে গেলাম। মহিলা আমাকে দেখে হেসে বলল, বা সাহেব, দেখি তো তর্স হয়েছে না, ডাকার সাথে সাথে উড়ে চলে এসেছো। আমি তার কথায় কর্ণপাত না করে বললাম, নীলু কোথায়? আমি অতি আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছি মেয়েটাকে দেখবার জন্য। আমি শিওর এটা নীলা হবে না, আর নীলার মতো দেখতে কেউ হবে না। আমি অতটা ভুল করবার মতো মানুষ নয়। আর যদি আমার সব কিছু ভুল প্রমাণ করে দিয়ে মেয়েটা নীলার মতো হবো, তাহলে মেয়েটার হাত পা ধরে হলেও নীলার জায়গাতে তাকে আমার বাসায় নিয়ে যেতে হবে। সন্দেহ বসে আমি যে ভুলটা করেছি তার প্রায়শ্চিত্ত কখনোই সম্ভব নয়। অন্তত এই মেয়েটাকে নিয়ে গেলে আদ্রিতার মা বানিয়ে যদি কিছুটা হলেও আমার ভুল শোধ হয়। তা না হলে আমার মা আর মেয়ের কাছে কী জবাব দিব আমি? তাদের কাছে সারা জীবন আমি ঘৃণার পাত্র হয়ে যাব। নীলুকে একটাবার দেখবার জন্য ছটফট করছে। অবশেষে ভিতর থেকে একটা মেয়ে বের হলো। অন্ধকারে ঠিকমতো মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। বাইরে বের হয়ে আসলো, দেখলাম একটা মেয়ে। আমি রাগান্বিত গলায় বসে থাকা মহিলাকে উদ্দেশ্য করে বললাম, এটা তো গতকালকের মেয়েটা নয়। মহিলা হেসে বললে, সাহেব, এই মেয়েটাই নীলু, চাইতে কোনো কিছু কম নয়। নীলুকে বেশ কয়েকবার ফোন দিয়েছি, ফোন বন্ধ করে রেখেছে। তোমার কৌতূহল দেখে তো এই মেয়েটাকে ডেকে এনেছি। আজকের রাতটা ওকে দিয়ে চালিয়ে নাও, ধান্দা কয়েকদিন খুব খারাপ। আমি দাঁত কড়মড় করে বললাম, তোমাদের কথার কোনো দাম নেই। একজনের কথা বলে আরেকজনকে এনে দিচ্ছ, আমার শুধু তাকেই লাগবে। মহিলা এবার খেপে গিয়ে বলল, শোনেও হে সাহেব, ইচ্ছে হলে যাও, না হলে নাই। সাদিয়া নীলুর চাইতে কোনো কিছুতে কম না। সাদিয়ার জন্য কত পুরুষ পাগল এই তল্লাটে। এই সাদিয়া, যা ঘরে যা।
আমি এবার শান্ত হয়ে বললাম, আচ্ছা আপনি নীলুর ফোন নাম্বারটা দিতে পারবেন আমাকে? মহিলা ঠোঁট উল্টিয়ে ভুরু কুচকে বলল, হ, আমি নাম্বার দেই আর তুমি নিজে নিজে সব কিছু ডিল করো আর আমি বসে বসে আঙুল চুষি, এমনটা হবে না। সাদিয়ার ভালো লাগলে যাও, নীলু আসলে তখন ডাক দিলে এসো। আমি হতাশ হয়ে যৌনপল্লী থেকে বের হয়ে রোড ক্রস করো, তখন একটা চলন্ত একটা গাড়ির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গেলাম রাস্তার একপাশে। চারপাশ থেকে লোকজন এসে ঘিরে ধরলো, মাথাটা ঝিম ধরে আসছে, কোমরে প্রচণ্ড ব্যথা নিয়ে আধো খোলা অবস্থায় তাকিয়ে দেখলাম ভিড়ের ভিতরে নীলা দাঁড়িয়েছে। আমার দিকে একটা রহস্যের হাসি দিয়ে একটা কিছু ইঙ্গিত দিচ্ছে। আমি অনেক কষ্ট করে আর চোখ দুটো খোলা রাখতে পারলাম না। অসহ্য যন্ত্রণায় চোখ দুটো বন্ধ হয়ে আসলো আপনা আপনি। চোখ খুলতে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম, মাথায় ব্যান্ডেজ করা, হাতটা তুলতে গিয়ে অসহ্য ব্যথাতে ফেটে যেতে চায়। উঠে বসতে গেলেও কোমরে খানিকটা ব্যথা অনুভব হলো। তবুও জোর করে বসার জন্য উঠতে গেলে একজন সাদা এপ্রন পরিহিত নার্স এসে বলল, প্লিজ উঠবেন না, আপনার এখন রেস্টের প্রয়োজন। আমার ফোন মোবাইল কোথায়? নার্স পাশে থাকা টেবিলের উপর মোবাইলটা আমার হাতে দিল। ফোনটা হাতে নিয়ে চেক করলাম। ফোনে বেশ কয়েকটা মিসড কল। তাড়াতাড়ি মা কয়েকবার ফোন দিয়েছে আর অফিস থেকে, আর দুটো আনসেভ নাম্বার দুটোতে ফোন দিলাম। একটা বন্ধ আর একটাতে রিং হলেও কেউ রিসিভ করলো না। এতক্ষণে সব কিছু ঠিকঠাক থাকলেও মেসেজ চেক করে মাথাটা ঘুরে গেল। নীলা নাম্বার থেকে 3টা মেসেজ এসছে গত 12 ঘন্টার ভিতরে। 9টা 45। এতক্ষণে বেকাহিলি হলে চলে? একটু সাবধানে রাস্তা পার হবে না? 12টা 38, তোমার লাগ ভালো, সেজন্য গাড়ির সাথে ধাক্কা খাওয়ার পরে বেঁচে গিয়েছিল। 3 নম্বর মেসেজটা হচ্ছে 9টা 29 AM। আমার আত্মহত্যার কারণ জানতে চেয়েছিলে তুমি? রুমের টেবিলের উপর একটা চিরকুটে সব লেখা আছে, সময় করে পড়ে নিয়ে সবটা। আমি বিচলিত হয়ে বললাম, আরও একটা ফোন ছিল, সেটা কোথায়? নার্স বলল, দুঃখিত, আমরা আপনার কাছে একটা মাত্র ফোন পেয়েছিলাম, আর যে আপনাকে নিয়ে এসেছিল সে আমাদেরকে একটা ফোন দিয়েছিল। কে নিয়ে এসেছিল আমাকে? একজন মহিলা। মহিলা? কোন মহিলা? দুঃখিত, মহিলা তার কোনো পরিচয় দেয়নি আমাদেরকে। আপনাকে অবচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে আমাদের এখানে নিয়ে এসেছিল। নাম জানতে শুধু বলেছিল সে আপনার একজন শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? তাহলে কি ভিড়ের ভিতরে দেখা মেয়েটা সত্যিই নীলা ছিল? কিছু বললেন? আমি মাথা নাড়িয়ে না, কিছু না। ফোনটা ছুঁড়ে মারতে গিয়েও নিজেকে সামলে নিলাম। একজন মৃত মানুষ আমার গতিবিধি কী করে পর্যবেক্ষণ করছে? নীলা কি তাহলে মরেনি? না, তা কী করে হয়? আমি নিজ হাতে নীলার দেহ পুঁতে রেখেছি বাগানে। আমাকে আবারও গর্ত করে চেক করতে হবে। যত দ্রুত সম্ভব হসপিটাল থেকে ছাড়পত্র নিয়ে বেরিয়ে আসলাম। বাসায় পৌঁছে মাত্র রমেশ চাচাকে সালাম দিয়ে হাতে একটা সাদা কাগজ ধরিয়ে দিলাম। কাগজটা হাতে নিয়ে বললাম, কে দিয়েছে কাগজটা? রমেশ চাচা বলে, চিনি না, তো একটু আগে দিয়ে গেল, আর কইল আপনার শুভাকাঙ্ক্ষী। আবার শুভাকাঙ্ক্ষী? কে এই শুভাকাঙ্ক্ষী? দ্রুত গাড়িটা পার্কে করে কাগজটা খুললাম। কাগজের ভিতরে ইংরেজি বড় অক্ষরে লেখা আছে, দ্য ট্রোল অফ মিস্টেক মাস্ট বি কাউন্টেড, অর্থাৎ ভুলের মাসুল তো গুনতেই হবে। চিঠিটা পড়ার মতো হাত পা সমানে থরথর করে কাঁপতে লাগলো আমার। আমি কী এমন ভুল করছি যে আমাকে তার মাসুল গুনতে হবে? কাগজটা হাতে নিয়ে আবারও রামের চাচাকে গেলাম। চাচা, কাগজটা কে দিয়েছে? আমি তো চিনি না। কাগজটা হাতে ধরিয়ে দিলে কইল, আপনার শুভাকাঙ্ক্ষী। ছেলে নাকি মেয়ে? মাইয়া মানুষ দিছে। মুখ দেখেছ? না, মুখটা পর্দায় করা ছিল। আচ্ছা ঠিক আছে, তার মানে হাসপাতালের মেয়েটা আর রামের চাচাকে চিটকুট দেওয়া মেয়েটা একজনই। এই মেয়েটা হয়তো সব কিছুর মিলে। এদিকে ফোনে মেসেজ মরে যাওয়া নীলা স্বয়ং আমার গতিবিধি পর্যবেক্ষণ করছে। আবার অন্য একজন মেয়ে কি না আমাকে বলছে সে আমার শুভাকাঙ্ক্ষী। আসলে এরা কারা? এরা নাকি দুজনে এক মানুষ, নাকি আলাদা আলাদা মানুষ? কথাগুলো ভাবতে ভাবতে বাসায় ঢুকলাম। রুমে ঢুকে টেবিলের কাছে যেতে দেখলাম টিভি রিমোট দিয়ে চিঠি আটকানো। চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। আমি জানি তুমি আমার কথা কখনোই বিশ্বাস করবে না। তোমার সাথে এতদিন সম্পর্ক, আজ অবধি কখনো কোনো খারাপ কিছু করি নাই যাতে তুমি কষ্ট পাও। তুমি রাগ করবে দেখে আমার সব ছেলে বন্ধুদের এড়িয়ে চলছি বিয়ের পর থেকে, আর সেই তুমি আজকে এত বড় একটা মিথ্যা অপবাদ দিলে। বিশ্বাস জিনিসটা খুব দামি, যদি একবার হারিয়ে যায় তাহলে শত চেষ্টার পরেও আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। তুমি হয়তো আমাদের মেয়ের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিতে, কিন্তু সেখান থেকে আর আগের মতো ভালোবাসাটা থাকতো না। আর তা আমি কখনো চাইনি তোমার অনুগ্রহ নিয়ে বেঁচে থাকতে, তাই নিজ থেকে সরে গেলাম। শেষবারের মতো বলছি, তোমার দেখাটা হয়তো ভুল ছিল না, তবে ওটা আমি ছিলাম না। চিঠিটা পড়ার পর পাগলের মতো হয়ে গেলাম আমি। মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুরছে আমার সামনে। আমার পরিচিত সবাইকে আমাকে ধিক্কার, আমার ভুলটা তুলে ধরছে বারবার। আমাকে যে করে হোক যৌনপল্লীর ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। ওই মেয়েটা সব নষ্টের মূল। তার কারণে আমার আজ এই অবস্থা। বিকেলের দিকে আবার যৌনপল্লীতে হেঁটে গেলাম। ব্যস্ত ভরে সরু রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, এমন সময় পিছন থেকে একজন অপরিচিত লোক ডাক দিল, সাহেব, নীলুকে খোঁজবার চাইতেছেন?
কথাটা শোনা মাত্র সেদিকে তাকালাম। লোকটা এর আগে কখনো দেখছি বলে মনে পড়ে না। রোগা পাতলা আর লিকলিকে শরীরে একটা মানুষ, মুখ ভর্তি গোপ, তবে মুখে দাড়ি আর মাথায় চুলের বালাই নেই। চামড়ার রঙটা গায়ের চাদরের মতো কালো কুচকুচে, চোখ দুটো নেশাগ্রস্তের সাগরে ডুবে আছে। আমি তার দিকে এগিয়ে গিয়ে বললাম, তুমি কি জানো নীলুকে? লোকটা একগাল হেসে হাতে থাকা লম্বা সিগারেটটা টান মেরে বলল, হ্যাঁ চিনি তো। ওয়েট, আমি যে নীলুর খোঁজ এসেছি সেটা তুমি জানলে কি করে? গতকাল রাত্রে সবাই দেখেছি সর্দারনের কাছে গিয়ে যেভাবে নীলুর জন্য শোবার জন্য পাগল কুত্তার লাহান করতেছিল, তখনই বুঝছি ঘটনা অন্য কিছু। আমি কথা নাড়বে বললাম, দেখো ভাই, মেয়েটাকে আমার খুব দরকার, ওর জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তুমি কি আমাকে একটাবার তার কাছে নিয়ে যাবে? হ্যাঁ, যাবো না কেন, অবশ্যই যাবো, হেল লাগে তো ডাক দিছি। তাই 10,000 টাকা লাগবে। 10,000? মাথা খারাপ? রাগ দেখিয়ে বলতে গিয়েও নিজেকে কন্ট্রোল করে বললাম, এত টাকা কিসের জন্য দিব তোমাকে? দেখুন বস, আমি অত শত কথা কইবার পারুম না। টাকা দিলে নীলুরে ঠিকানা পাইবেন, নয়তো পাইবেন না। আর সর্দানারে আপনারে নীলুর খোঁজ কখনোই দিব না। এখন চিন্তা কইরে দেখেন। আমি খানিকটা চুপ থেকে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আগে নীলুকে সামনাসামনি নিয়ে যাওয়ার পর তুমি তোমার টাকা পাবে, তার আগে নেই। সাহেব, কাজের আগের অর্ধেক, কাজ শেষ হওয়ার পর বাকি অর্ধেক। রাজি থাকলে চলেন, নয় গো আমি জামুগা, আমার মেলা কাম আছে। ওই মহিলা আপনাকে কখনোই নীলুর ঠিকানা দিবে না। আর এই লোকটা সব কিছু জেনে নিজ থেকে নীলুর ঠিকানা দিতে চায়, তখন এই একমাত্র ভরসা। আচ্ছা ঠিক আছে বলে মানিব্যাগ থেকে 5,000 টাকার নোটটা হাতে তুলে দিলাম। লোকটা আমাকে তার পিছু নিতে বলল। সে যেদিকে যাচ্ছে আবার এদিক ওদিক বার হয়ে একটা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। সাহেব, সিগারেট খাইবেন? শেষ পর্যন্ত পতিলারের ঠিকাদার আমাকে সিগারেট অফার করছে, ব্যাপারটা বড্ড গায়ে লাগলো। তবুও সেসব তোয়াক্কা না করে বললাম, না ওসব লাগবে না, তুমি তাড়াতাড়ি নীলুর বাসায় নিয়ে চলো, তাহলে হবে। মিনিট 20 হাঁটার পর লোকটা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যা ঘনিয়ে তখন দিনের আলো প্রায় নিমজ্জিতর পথে। আবছা আলোতে বাড়িটা চিনতে খুব একটা কষ্ট হলো না। আমি শিওর হয়ে নেওয়ার জন্য লোকটাকে বললাম, কোনটা বাড়ি? লোকটা চাদরের ভিতর দিয়ে হাতটা উঁচিয়ে সে বাড়িটা দেখালো। তারপর আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। পাশে পড়ে থাকা বাঁশের ছোট্ট একটা টুকরো দিয়ে ধপাধপ বসিয়ে দিলাম। জালিয়াতির জায়গা পাস না? আমার বাসায় নেই, আমাকে বলিস এটা একটা পতিতার বাড়ি? লোকটা ভ্যা করে হেসে বলল, সাহেব, আমি জানি এটা আপনারই বাড়ি, আর নীলু আর কেউ নেই, আপনার স্ত্রী। লোকটার কথা শুনে মাথাটা আরও গরম হয়ে গেল। বাস তুলে সোজা মাথা বরাবর বসিয়ে দিতে গেলেও লোকটা কোনো রকম পালিয়ে গেল সামনে থেকে। হাতে থেকে বাসটা ছুঁড়ে ফেলে দিয়ে নিজের মনের মধ্যে বললাম, কে সত্যি বলছে, নীলার ওই চিঠিটা নাকি ওই লোকটা? এই লোকটা যদি সত্যি বলে, তাহলে মরার আগে নীলা মরতে মরতে কেন মিথ্যে লিখে যাবে? একটা মানুষ সারা জীবন মিথ্যে বললেও তো মরার আগে সত্যিটা বলে। এই লোকটা হয়তো নেশার জন্য টাকার দরকারে মিথ্যে বলছে, কিন্তু লোকটা মিথ্যে বললে জানলো কী করে নীলা আমার স্ত্রী? তার মানে নীলু আর নীলা দুজনে দেখতে একই রকম। বাসায় ঢুকতে চুপচাপ বসে ভাবছি নীলা চিঠিটা হাতে নিয়ে। এমন সময় মায়ের ফোন আসো। রিসিভ করতে মা বললো, খোকা তুই ফোন ধরছিস না, বৌমাও তো ফোন ধরছে না, কিছু কি হয়েছে তোদের ভিতর? দেখ কিছু লুকাবি না। আমি বললাম, না মা, তেমন কিছু হয়নি। আচ্ছা মা, আগামীকাল গ্রামে গিয়ে তোমাকে সামনাসামনি সব কিছু খুলে বলবো। আদ্রিতা কী করছে? কেঁদে কেঁদে ঘুমালো একটু আগে। তোকে আর বৌমাকে খুব মিস করছে। ছোট্ট একটা মেয়েকে রেখে গেছিস, কোনো খোঁজখবর তো আর নেওয়ার প্রয়োজন মনীষ করিস না। বৌমা দুদিন থেকে একটা বড় ফোন দেয়নি, এর আগে তো কখনো এমন করে না। তুই কাল চলে আয় বৌমাকে নিয়ে, এসে অদ্রিতাকে নিয়ে যাস তোদের সাথে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মা, তুমি অদ্রিতার খেয়াল রাখো, আমি আগামীকাল যাব। হাজারটা প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে, কিন্তু কোনোটারও উত্তর নেই আমার। ব্যালকনিতে গিয়ে দেখলাম রমেশ চাচা চেয়ারে বসে বসে ঘুমাচ্ছিল। পিছনের ব্যালকনিতে এসে নীলার কবরের দিকে তাকালাম। একটা বার কি নীলার কবরটা খুঁড়ে দেখবো, নীলা কি সত্যি সত্যি মরছে কিনা। যেই ভাবা সেই কাজ। বাড়ির পিছনের দরজা দিয়ে বাগানে এসে চুপি চুপি গর্ত করে মাটি সরাতে গায়ের সব রক্তপানি পানি হয়ে গেল নিমিষে। এ কি, নীলা কোথায়? পাগলের মতো আরও মাটি সরাতে লাগলাম, কিন্তু গর্তের কোথাও নীলার কোনো চিহ্ন পর্যন্ত নেই। আমি সেই দিন নিজ হাতে নীলার মৃতদেহটাকে এইখানে পুঁতে রেখেছিলাম, তাহলে লাশটা গেল কোথায়? মাথাটা ঝিম ধরে আসতে চাচ্ছে, অসহ্য যন্ত্রণায় ফেটে যেতে চাচ্ছে মাথাটা। মাথাটা চেপে ধরে সেই গর্তের ভিতরে বসে পড়লাম ধপ করে। কিছুক্ষণ বসে থাকার পর গর্ত থেকে উঠে বাইরে এপাশ ওপাশ ভালোবাসে দেখে নিলাম। চারপাশে ঝিঝি পোকা ডানা ঝাপটানোর শব্দে মাথা প্রচণ্ড আরও প্রখর হচ্ছে। তাড়াতাড়ি করে গর্ত থেকে উঠে সোজা দাঁড়াতে রামের চাচার চোখের দিকে চোখ পড়লো। চোখাচোখি খেতে ভয়ে মেরুদণ্ড বেয়ে বরফ গোলা পানি ঠান্ডা স্রোত বয়ে পড়লো। রামের চাচা ছুটে এসে বললো, বাজান কী হয়েছে, এইখানে কী করতেছেন, আর কিসের গর্তটা? আমি শীতল চোখে সেদিকে তাকিয়ে পোলাপের সাথে বললাম, চাচা আমি তোমাদের বৌমাকে খুন করে ফেলছি। একটু সন্দেহের বসে পড়ে আমি মস্ত বড় ভুল করে ফেলছি, আর সেই ভুলের জন্য নীলা আজ আমার থেকে অনেক দূরে চলে গেছে। চাচা বিশ্বাস করেন, আমি নীলাকে খুন করিনি।
তুমি কিন্তু কাউকে বলো না, বললে আমার বাকি জীবনটা নষ্ট হয়ে যাবে চাচা। ওখানে ওখানে তোমাদের বৌমাকে পুঁতে রেখেছিলাম, কিন্তু এখন জানি খুঁজে পাচ্ছি না। রমেশ মিয়া কথাগুলো শুনে থ মেরে গেল। এইসব কী করেন আব্বাজান? আম্মাজানের আপনি মারবার যাবেন কেন? না, আমি মারিনি। আমি কি মারতে পারি আমার স্ত্রীকে? আমি আপনার কথা কিছুই বুঝতেছি না। ডাক্তার দিব? না ডাক্তার চাচা, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি। তবে তোমাদের বৌমা আর ঠিক নেই, তাকে এই গর্তের ভিতরে চিরকরার জন্য রেখে দিয়েছিলাম। বুঝেছি, পুলিশের খবর দিতে হবে। আমি মাথা চুলকে বললাম, না চাচা, পুলিশকে একদম বলা যাবে না। নীলাকে আমি দুদিন আগে এখানে পুঁতে রেখেছিলাম, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। নীলা নিশ্চয়ই আমার সাথে লুকোচুরি খেলছে। চাচা, নীলাকে আমি মেরে ফেলেছি, তুমি প্লিজ কাউকে বলো না, এমনকি পুলিশকেও না। রমেশ চাচা এবার এক প্রকার জোর করে গর্তের দিকে এগিয়ে আসতে গেলে আমি তাকে বাধা দিয়ে বললাম, না চাচা, তোমার যাওয়ার কোনো দরকার নেই। ও একটু পরে আবার এসে ঘুমিয়ে পড়বে, হয়তো একটু ঘুরতে গেছে। রমেশ চাচা আমাকে ঠেলে দিয়ে বলল, বাজান, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কী কইতেছেন এসব? সরেন তো, আমি দেখি গর্তে গিয়েছে। তারপর জোরপূর্বক যেতে চাইলে আমি তার হাত ধরে বাধা দিলাম। এইভাবে ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে রমেশ চাচা পা পিছলে গিয়ে সোজা গর্তের ভিতর পড়লো। গর্তে পড়ার সাথে সাথে রমেশ চাচা উ বলে উঠল। আমি ডাক দিলাম, চাচা, ও চাচা, উঠে এসো। আর এই কথা কাউকে বলার দরকার নেই। রমেশ চাচা গর্তের দিকে মাথা নিচু করে বসে রইল। চাচা, তুমি কি ব্যথা পেয়েছো? বলে রমেশ চাচাকে তুলে গেলে দেখলাম গর্তের ভিতরে উল্টো করে খাড়া করে রেখে বেলচা দিয়ে রমেশ চাচার গলা বরাবর গেঁথা আছে। রমেশ চাচার এমন ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠে ছিটকে সরে গেলাম। গলগল করে রক্ত পড়ে পায়ের নিচে মাটি ভিজে গেছে। কী হচ্ছে এসব আমার সাথে? আমি তো বেলচাটা উপরে তুলে রেখেছিলাম, তাহলে ওটা নিচে গেল কী করে? নিজেকে বাঁচাতে কোনো কিছু না ভাবে রমেশ চাচাকে ওই গর্তের ভিতরে মাটি চাপা দিয়ে রেখে আসলাম। নিজেকে কেন জানি খুনি খুনি লাগছে। নিজের বাপের মতো লোকটাকে শেষমেশ নিজে হাতে খুন করলাম। ভাবতে শরীরের পশমগুলি খাড়া হয়ে যাচ্ছে। এক দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে চুপচাপ বসে রইলাম। পৃথিবীর সব কিছু যেন এক মুহূর্তে বিষাদময় মনে হচ্ছে। সব কিছু যেন একটা মরীচিকা হয়ে চোখের সামনে বারবার দৃশ্যমান ভেসে উঠছে। মাথাতে হাত দিয়ে চুপচাপ ঘরের এক কোণে বসে আছি। এমন সময় বাথরুম থেকে একটা মেয়েলি হাসি শুনতে পেয়ে মুখ তুলে তাকালাম সেদিকে। তারপর কাঁপা কাঁপা বটে বললাম, কে হাসছে? আমি জানি তুমি নীলা, আর এটাও জানি তুমি আত্মহত্যা করনি। তাহলে কেন আমার সাথে এমনটা করছো? কেন যন্ত্রণা দিচ্ছ? প্লিজ এবার মুক্তি দাও। আর পাচ্ছি না নিতে। আমি তোমার সব ভুল মেনে নিয়েছি। তোমার উপর আর কোনো অভিযোগ নেই আমার। প্লিজ এইসব লুকোচুরি বাদ দাও। আজ আমাদের এই ভুল বোঝাবুঝির জন্য আমার সবচেয়ে কাছের মানুষ রমি চাচাকে হারিয়ে ফেলেছি আমি। লোকটা আমাকে তার সন্তানের মতো দেখতো, আর আজ তাকেই কিনে আমার জন্য মরতে হলো। আর কি চাও তুমি? আর কি করলে খুশি হবে? আর কতটা কষ্ট দিলে তোমার মন ভরবে? বাথরুমের ভিতর থেকে একটা বিভৎস একটা কণ্ঠ করে নারী কণ্ঠে ভেসে আসলো, আমি তোমার জীবনটাকে নরক বানিয়ে দেবো আশিক। কেবল তো শুরু। এক এক করে তোমার সব আপন মানুষদেরকে আমি কেড়ে নিব তোমার থেকে। তুমি যে ভুল করেছো তার কাছে এইসব কিছুই না। কথাটা শোনা মাত্র ছুটে গিয়ে বাথরুমের দরজা খুলে ভিতরে ঢুকে দেখলাম ভিতরে কেউ নেই। শুধু মিররের উপর রক্ত দিয়ে লেখা আছে, ওয়েট অ্যান্ড সি। ঘুরে গিয়ে বার হতে যাব, ঠিক তখনই বাথরুমের মুখে ভয়ঙ্কর একটা মুখ দেখে চিৎকার দিয়ে উঠে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেলাম। ফোনের রিংটোন শুনে চোখ মেলে তাকিয়ে দেখলাম আমি বাথরুমে সামনে শুয়েছি। তাড়াহুড়ো করে উঠে ফোনটা হাতে নিয়ে দেখলাম মা ফোন দিছে। হ্যাঁ মা, আগে তো জানতাম তুই বেয়াক্কেল, এতটা যে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলবি তা তো জানতাম না। মায়ের এমন কথায় খানিকটা অবাক হয়ে বললাম, কেন, কী করেছিস আবার জানতে চাইছিস? তুই আসতে পারবি না? গতকাল বললি না কেন? আমি যেতে পারবো না কেন? এই তো ফ্রেশ হয়ে বার হবো এখনই। তো বৌমা যে বলছে তুই অফিসের কাজের জন্য আসতে পারবি না। বৌমা? বৌমা মানে? তোকে কি আর সাধে বেয়াক্কেল বললাম? বৌমার কথা বলতে মনে হচ্ছে আকাশ থেকে পড়লি। দেখ খোকা, স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান থাকবে, একটু একটু ঝগড়া আর খুনসুটি না থাকলে কি আর একটা সম্পর্কের বন্ডিং হয় বল? ওসব সম্পর্ক ছাড়া লবণ ছাড়া তরকারি। আর সেজন্যই তো রাগ অভিমানগুলোকে মানিয়ে চলার নামেই জীবন। এইটুকু কি না হয়েছে তার জন্য বৌমাকে একা একা পাঠিয়ে দিলি? তোদের আজকাল জেনারেশন কিছুই বুঝি না আমি। মায়ের কথার আগামাখা কিছুই বুঝলাম না। মা নীলাকে কোথায় পেল? তাহলে কি নীলা সত্যি সত্যি বেঁচে আছে? কী রে, কী হলো? কথা বলছিস না যে? হ্যাঁ মা, তুমি ওদেরকে নিয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। আর আমি না যাওয়া অবধি নীলা আর আদ্রিকাতে কোথাও যেতে দিবে না, আমি আসছি। ফোনটা রেখে তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকলাম। গতকালে রাতে দেখা মিররের উপর সেই লেখাটা এখনও জলজল করছে। ট্যাপ থেকে পানি নিয়ে লেখাটা মুছে ফেললাম। তারপর হাত মুখ ধুয়ে রেডি হতে যাব, ঠিক তখনই মনে পড়লো গতকাল রাতে বাথরুমের সামনে হঠাৎ করে একটা মুখ দেখা। মুখটা একটা অবয়ব ছিল দুজনের। এক পাশের চেহারাটা আমার স্ত্রী নীলার হলেও অন্য পাশেরটা ঠিকমতো ঠাউরে উঠতে পারছি না। তাহলে কি অন্য নীলু মেয়েটা? তোর কী সব ভাবছি। সব কিছু বাদ দিয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হলাম। রাস্তাঘাট বেশ দ্রুততার সহিত চালাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে
পৌঁছাতে হবে আমাকে। মায়ের কাছে যাওয়ার মেয়েটা আদৌ নীলা নাকি অন্য কেউ? মায়ের কাছে যদি নীলা গিয়ে থাকে, তাহলে আমি সেদিন নিজের চোখে যে নীলার মৃতদেহটা দেখেছিলাম সে কে ছিল? আর মাটি চাপা দেওয়ার পর নীলাই বা কোথায় গেল? আর নীলাকে রেখে যাওয়া ওই চিঠি? না, সব কিছু বড়সড় একটা রহস্যের জালে বুনে রেখেছে আমার চোখের সামনে। এমনও হতে পারে নীলা মরেনি, সব কিছু তার চাল। সব চিন্তা বাদ দিয়ে দ্রুত বেগে গাড়ি নিয়ে ছুটলাম সোজা পথ ধরে। বিকালের দিকে গ্রামে এসে পৌঁছালাম। আমাকে দেখে অদ্রিতা ছুটে এসে বলল, তোমার সাথে আরি, তুমি আমাকে একটুও ভালোবাসে না। এই কয়দিন একটাবারও আমার খোঁজ নিলাম। মা কত ভালো, তোমার আগে আমাকে নিতে চলে এসে। আদ্রিতার কথা শুনে তাকে বললাম, তুমি কি তোমার মাকে দেখেছো? দেখবো না কেন, ওই তো আম্মু দিদার সাথে কথা বলছে। আদ্রিতার দিক থেকে মুখ সরিয়ে সেদিকে তাকাতে ভূত দেখার মতো চমকে দিলাম। এ কি দেখছি আমি কি সত্যি দেখছি নাকি কোনো দুঃস্বপ্ন? যাকে কয়েকদিন আগে আমার এই হাত দুটো দিয়ে মাটি খুঁড়ে পুঁতে রেখে এসেছিলাম, সে এখন সশরীরে আমার সামনে দাঁড়িয়ে আছে। নিজের চোখ দুটোকে এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। নিজেকে বাস্তব প্রমাণ করতে বাম হাতে একটা জোরে সোরে চিমটি কেটে দেখলাম, না, আমি তো সজ্ঞান আছি। কী হলো বাবা? আদ্রিতের কথা হুঁশ ফিরল আমার। পা তুলে যাব ঠিক তখনই একজন ছুটে এসে বলল, বাজান তুমি আইছো? গাড়ি কি কিছু আছে? আমি নিয়ে গিয়ে আসছি তাহলে। আসলে বৌমা এমন করে কইল, আর না করার পাইলা না, তাই তোমারে কিছু না বলে চলে আসি। তাকে গেছি রমিজ চাচা, গলার ছাই রঙের একটা মাফলার জড়িয়ে মুখে একরাশ নির্লিপ্ততার হাসি নিয়ে দাঁড়িয়েছে। রমিজ চাচাকে দেখে শরীরের সমস্ত রক্ত পানি হয়ে গেল এক নিমিষে। মৃত রমেশ মিয়া এখানে কি করে আসলো? কি হচ্ছে এসব আমার সাথে? মৃত মানুষ আবার কিভাবে ফিরে আসে? তার মানে কি সব কিছু আমার ভ্রম? ভ্রম হলে দুই একটা হবে, এত কিছু একসঙ্গে কখনোই নয়। এইসব দেখে পুরো শরীরটা কাজ করা বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে। না পারছে কোনো কিছু বলতে, না পারছে পা দুটোকে তুলে একটু হেঁটে সামনের দিকে এগিয়েছে। মা বলল, কিরে খোকা, এখন কি বৌমার উপর রাগ করে আসিস? আর বৌমার দিকে ওভাবে তাকিয়েছিস কেন? মনে হচ্ছে বহুদিন পর দেখছিস। আয় ভেতরে আয়। মাথাটা বনবন করে ঘুরছে, আর কোনো কিছু ভাবতে পারছি না। সমস্ত ইন্দ্রগুলি যেন কাজ করা বন্ধ করে দিছে। এক হাত ধরে হাত ধরে টান দিতে মাটিতে ধপ করে পড়ে গেলাম আমি। মা আমার মাথার কাছে বসা ছিল। আমার কথা শুনে মা মাথায় হাত দিয়ে বলল, খোকা কি বক বক করছিস পাগলের মতো? ও অন্য কেউ হতে যাবে কেন? ও তো আমাদের বৌমা, তোর স্ত্রী। কী হয়েছে বাবা, তোর কি শরীরটা বেশি খারাপ লাগছে? আমি নড়ে চড়ে বললাম, মা তুমি বিশ্বাস করো, ও স্ত্রী নীলা নয়। যেই মানুষটা মৃতদেহটাকে আমি নিজের চোখে ফ্যানের সাথে ঝুলতে দেখেছি, সে মরার পর তার পুরো শরীর বরফের মতো জমে ঠান্ডা হয়ে গেছিল। সেই মানুষটাকে আমি নিজের হাতে মাটি চাপা দিয়েছি আমাদের বাগানে একটা গর্তে। সেই মানুষটা এখন সশরীরে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর সেটাকে তোমরা পাগল বলে আখ্যায়িত করছো। ও নিশ্চয় ওই পতিতালয়ের নীলু। এই তুমি নীলু তাই না? কথা বলছেন না কেন? উত্তর দাও। তোমার জন্য আমার জীবনে সব সুখ হারিয়ে গেছে। কী জন্য আবার এসেছো? খোকা তুই চুপ থাকবি? আর একটাও কথা বলবি না? বৌমার উপর রাগ করছিস ভালো কথা, তাই বলে এইসব উল্টাপাল্টা কথা বলবি? নীলাকে নাকি তুই ভালোবাসিস, তাহলে ওর সম্পর্কে এত বাজে কথা বলতে তোর মুখে একটু বাচ্ছে না? মা বিশ্বাস করছো না কেন? এমন সময় রমি চাচা ঢুকলো ভিতরের রুমে। তার দিকে ভয়ার্ত চোখে তাকে বললাম, মা আমি পাগল হয়ে যাব। তোমরা কি রমিজ চাচাকে দেখতে পাচ্ছ? আমার কথা শুনে সবাই একসাথে রমিজ চাচার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ দেখতে পাবো না কেন, ওই তো রমিজ দাঁড়িয়েছে। এখন আবার বলিস না যে রমিজও মারা গিয়ে ভূত হয়ে সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ ঠিকই ধরেছ, রমিজ চাচা গতকাল আমার চোখের সামনে বেলচার উপর পড়ে মাথা কাটা গিয়ে মারা গেছে। আর ওই যে মেয়েটা যাকে তুমি তোমার বৌমা বলেছো, ওই মেয়েটা নীলার মতো দেখতে। আর না হয় আমি যার লাশটা পুঁতে রেখেছি সেই নীলু। এদের দুজনের ভিতরে নিশ্চয়ই কোনো সংযোগ আছে। এরা দুজনে আমাকে বোকা বানাচ্ছে একের পর এক। মা কিছুটা অবাক হয়ে বলল, আশিক তোর দেখি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। তুই এসব কী বলছিস? মানছি বৌমার সাথে তোর রাগ অভিমান চলছে, তাই বলে এসব উল্টোপাল্টা কথা বলবি? দেখ বৌমা তোর জন্য কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে। আরে ওসব ওর অভিনয়। আগে জানলে বউ না বানিয়ে নাট্যমঞ্চে ঢুকিয়ে দিতাম। মা তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাহলে পুরো ঘটনাটা শোনো। নীলাকে আমি কয়েকদিন আগে অফিস থেকে ফেরার পথে যৌনপল্লীতে দেখেছিলাম। আর যত ঝামেলা তখন থেকে শুরু হয়েছিল। একের পর এক অদ্ভুত ঘটনা ঘটে চলছে আমার সাথে। আমি রাতে যখন নীলার মৃতদেহটাকে পুনরায় গর্তে দেখার জন্য খুঁড়ে চেক করি, তখন রমিজ চাচার সাথে দেখা হয়ে যায় আমার। আর রমিজ চাচা জোরপূর্বক গর্ত দেখতে যায়, পা ফসকে গর্তের ভিতরে পড়ে যায়। আর গর্তের ভিতরে থাকা বেলচাটা সোজা রমিজ চাচার গলায় গেঁথে গিয়ে সেখানে গলা কেটে মৃত্যু হয়। আর তারপর ওই গর্তের ভিতরে রমিজ চাচাকে আমি মাটি চাপা দিয়ে দিই। রমিজ চাচা জড়ানো গলার মাপলার সরাতে বলো। আমি যদি ভুল না হয় তাহলে দেখো, তার গলায় কাটা দাগের ক্ষতটা নিশ্চয় থাকবে। মা আমার কথা কম, রমিজ চাচাকে বললো, রমিজ ভাই সরিয়ে দেখাও তো, কী সব পাগলের পোড়াপ বলছে। রমিজ চাচা মায়ের কথা মতো তার গলায় জড়ানো মাপলারটা খুলে দেখলাম তার গলাতে কোনো কিছুর দাগ নেই। এবার নিজেই বোকা বনে গেলাম।
চিৎকার করে বললাম, তোমরা সবাই একসাথে মিলিত হয়েছ, পাগল বানাচ্ছ। মা, আমি সত্যি বলছি, নীলা আর রমিজ চাচা মারা গেছে। ওরা দুজন অন্য কেউ। মা আমার পাগলামি দেখে হতে ডাক্তারকে বলে রেখেছিল। একটু পর ডাক্তার আসলো, আমাকে সবাই মিলে জোর করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। চোখ বন্ধ হবার এখন পর্যন্ত এক নাগারে বলে গেলাম, মা, ওরা সবাই মারা গেছে, আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। অনেক রাতে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে কানে কারো ফিসফিসানি কথা বলার শব্দ ভেসে উঠল। খাট থেকে সেদিকে কর্ণপাত করে চুপচাপ বসে তার শ্রবণ শুছে। মনে হলো পাশের রুম থেকে দুজন কোনো কিছু নিয়ে বলাবলি করছে। রুম থেকে বেরোতে দেখা নীলা আর রমি চাচা একসাথে উঠোনের সামনে রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছে। আমি কোনো কিছু না বলে নিঃশব্দে তাদের পিছু নিলাম। এত রাত, নিশ্চয় আবার কোনো অঘটন ঘটাবে। অন্ধকার রাত, চারদিক নীরব, একদম নিস্তব্ধতা, সমুদ্র ডুবে যাচ্ছে। আমি চুপিসারে ওদেরকে অনুসরণ করে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে চার রাস্তার মুখে গিয়ে থমকে দাঁড়ালো ওরা। আমি কিছু একটা দূরে গা ঢাকা দিয়ে নিজেকে আড়াল করে নিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার হাঁটা শুরু করলো ওরা দুজনে। কোথায় যেতে পারে এত যাতে? ওদের দুজনের ভিতরে কোনো না কোনো একটা সম্পর্ক তো আছে, আর সেটা আমাকে জানতে হবে। পাকা রাস্তা ছেড়ে খানিকটা মেঠো পথ ধরে নদীর ধারে কাছে দাঁড়ালো ওরা। শনশন করছে ঠান্ডা বাতাস। দুটো একটা কুকুর গ্রামের ভিতরে আর্তনাদ করছে এক নাগারে, আর সেই ঘেউ ঘেউ করা শব্দটা জড়ো বাতাসটা কম্পিত হচ্ছে, আবার রাতের আধারে মিশে যাচ্ছে। জ্যোৎস্না না থাকায় নদীর পাশটা দেখতে খুব একটা কষ্ট হলো না আমার। চাঁদের মিহি আলোতে শুকনো বালির উপর চিকচিক করে নদীর পাড়টাকে আলোকিত করে তুলছে। রমিজ মিয়া হেঁটে গিয়ে নৌকাতে হাত দিতেই আমি চেঁচিয়ে বললাম, রমিজ চাচা, আমি জানি আমি কোনো মিথ্যে কথা বলি না, বা আমি পাগল নই। তাহলে তোমরা দুজনে এখনও বেঁচে আছো কী করে? আর তোমার পাশে যে দাঁড়িয়েছে সে কি আমার স্ত্রী? আর যদি সে আমার স্ত্রী হয়, তাহলে ওই দিন রাতে যার লাশ আমি নিজ হাতে মাটিতে পুঁতেছিলাম সে কে ছিল? সব জানতে হবে আমাকে, সব। রমি চাচা আমার কথায় গুরুত্ব না দিয়ে নৌকা হাতে নিল। আমি চেঁচিয়ে উঠে বললাম, খবরদার নৌকাতে হাত দিবে না। আমার কথার জবাব না দিলে কেউ এক পা তুলে খবর আছে। হাতে এইটা দেখছো? এইটা সব কয়টা গুলি বুকের মাঝখানে বসিয়ে দেবো। অনেক জ্বালিয়েছো আমাকে, আর নয়। আজকে তোমাদের দুজনকে মেরে এই নদীর পাড়ে পুঁতে রাখবো, সব কিছু ইতি রাখবো। রমেশ মিয়া নৌকোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমার দিকে ঘুরিয়ে তাকাতেই আমি তার মোবাইলে টর্চ ফেললাম। আলো পড়তে রমেশ মিয়ার কালো বর্ণের চোখ দুটো হিংস্র জানোয়ারের মতো চকচক করে উঠল। রমেশ মিয়া শব্দবর্ণে আমার দিকে এগিয়ে আসছে, মুখে তার পৈশাসিক হাসি। নিজের অজান্তে আমার হাতে থাকা বন্দুকটা ওর বুক বরাবর টিপিয়ে দিলাম। অন্ধকারের মাঝে বারুদ মাখা আগুন ছোটার সাথে সাথে নদীর পাড়টা কেঁপে উঠে আবারও শান্ত হয়ে গেল। পরপর তিনটি গুলি ছোড়ার পর রমেশ মিয়া এখনও দাঁড়িয়েছে। বুলেটের তীব্রতায় ছিঁড়ে যাওয়া ছিদ্র থেকে অস্পষ্টভাবে আমার মোবাইলটা টর্চটা বার হয়ে যাচ্ছে। গুলি ছোড়ার শব্দ শুনে মনে হচ্ছে যেন শূন্যে আমি গুলি ছুড়ছি। নিজের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। তাহলে কি রমেশ মিয়া কোনো সাধারণ মানুষ নয়? এসবের পিছন থেকে নীলাও রমিজ চাচার পাশে এসে দাঁড়ালো। দুজনকে চোখজোড়া জল করছে, জ্বলছে অন্ধকার। আমি ভয় কাটিয়ে বললাম, তোমরা কারা? কী চাও আমার কাছে? কেন যন্ত্রণা দিচ্ছে বসে? কথাটা বলার সাথে সাথে নীলা আর রমিজ চাচা মুহূর্তে তাদের মুখের চেহারা বদলে ফেলত। ভয়ে কেঁপে উঠে বলল, রহমান চাচা, শুশু, তুমি? সামনে থেকে মেয়েটা হা হা করে হেসে উঠল। চিনতে পেরেছ তাহলে? এ কীভাবে সম্ভব? তোমরা তো কয়েক বছর আগে মারা গেছো। হ্যাঁ, মারা গেছি, কিন্তু ভুল তো তোমারই ছিল। তাহলে শাস্তি আমি কেন একা ভোগ করব? কষ্ট তো তোমার প্রাপ্য ছিল, তাই ফিরে এসেছি আবার তোমার প্রাপ্যটা মিটিয়ে দিতে। মনে পড়ে তোমার সেদিনের কথাগুলো? এই নৌকাতে আমাদের কত শত স্মৃতি ছিল, তাই না আশিক? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আজ এত বছর পর সুমি, কীভাবে? তার মানে গতকাল রাত্রিতে বাথরুমের বাইরের দেখা মুখটা সুমিরে ছিল। আমি বললাম, ভুল? কিসের ভুল? আমি কোনো ভুল করিনি, বরং কষ্ট পেয়েছি তোমার মতো একটা খারাপ মেয়েকে ভালোবেসে। সেদিনকার কথা ভাবলে আমার তোমার প্রতি ঘেন্না হয়েছি। অন্য পুরুষের সাথে শুয়ে আবার ভিডিও বানিয়ে পাবলিক ছড়িয়ে দেওয়া, আমার কথা একটা বড় মনে হয়নি তোমার? তোমাকে যেটা দেখানো হয়েছে সেটা তুমি ঘৃণা করো, আমাকে বিশ্বাস করছো। সেটা করেছে তোমার স্ত্রী নীলার উপর। মানে? সেদিন তুমি যেটা দেখেছো সেটা যেমন সত্যি, তার চেয়ে বড় সত্যি আড়ালে ঘটে যাওয়া কিছু ঘটনা। আমাকে যে ভিডিওর জন্য নিজের জীবন দিতে হয়েছে, সেই ভিডিও আমি কিছুই জানতাম না, অথচ সেই ভুলের মাসুল হিসেবে আমাদের বাবা মাকে জীবন দিতে হলো। এমন একটা ভিডিও আমার নিজের ইচ্ছেতে হয়নি। তুমি ভাবলে কি করে যেই আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, কখনো আমার হাতটা ধরতে দেয়নি, সেই আমি একজন অচেনা পুরুষের সাথে ওভাবে সময় কাটানোর পর সেসব ভিডিও বানাতে দিব? সেদিন আমাদের বিয়েরটা তোমার বাবা
মেনে নিলেও সেটা তোমাকে দেখানো একটা নাটক ছাড়া কিছুই ছিল না। তোমরা আমাদের বাড়ি থেকে যাওয়ার পর তোমার বাবা আবার এসেছিল, আর তখনই ঘটেছিল ওই জঘন্য ঘটনা। তোমার বাবা ভাড়া করা একটা ছেলেকে দিয়ে আমাকে জোর করিয়ে নেশাদ্রব্য সেবন করে তবে অশ্লীলতার সুযোগ নিয়েছিল। কী দোষ ছিল আমার? শুধু তো তোমাকে ভালোবেসেছিলাম, আর সেই জন্য আমাদের মা বাবাকে একসাথে মরতে হলো। সবার কাছে ঘৃণার পাত্র একজন মানুষ কতটা খারাপ হলে নিজের বাবার সামনে মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখাতে পারে তা তোমার বাবাকে না দেখলে কখনোই জানতে পারতাম না। মানে সব কিছুর জন্য দায়ী তোমার বাবা। অবশ্য সে তার নিজের পাপের ফল ভোগ করে নিয়েছে। তার মানে তোমরা আমার বাবাকে সেদিন নৃশংসভাবে খুন করেছিলে? হ্যাঁ। আমি কি দোষ করছিলাম যে আমাকে এত বড় শাস্তি দিলে? মানছি আমি অবিশ্বাস করেছি, তোমাকে ঘৃণা করছি, তবে আমার ঘৃণার করাটা কি স্বাভাবিক ছিল না? নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে থাকলে কেউ ঠিক থাকবে না, তাও আবার যদি তা অন্তরঙ্গ মুহূর্ত হয়। তোমার ভুল ছিল, তুমি আমার কাছ থেকে একটা বড় সত্যিটা না জেনে আমাকে ঘৃণা করেছ। আমি সবাইকে অবিশ্বাস করলেও তুমি কি করে অবিশ্বাস করেছিলে সেদিন আমাকে? সবার চাইতে সবার চোখেই ঘৃণা দেখেছিলাম সেদিন। আসলে তোমার স্ত্রী নীলারও কোনো দোষ নেই, আমি সব করেছি। তোমার মনে আছে সেদিন সন্ধ্যের বসে তুমি তোমার স্ত্রীকে এসে অমানসিকভাবে মেরে ব্যালকনিতে চলে গিয়েছিলে? সেদিনের কথা। হ্যাঁ, তখনই নীলাকে আমি সরিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম তুমি রেগে গেলে কতটা নির্দয় হতে পারো। তাহলে তখন কে ছিল? তখন থেকে তার পরিবর্তে আমি ছিলাম। আর সেদিন থেকে প্রথম যৌনপল্লীতে দেখেছিলে নীলার বেশে, সেও আমি ছিলাম। আর এইসব কিছু তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে সামান্য একটা ভুলের জন্য কতটা মাসুল গুনতে হবে সেটা বুঝতে পারা। তাহলে নীলা কোথায়? নীলার কিছুই হয় নাই, সব কিছু তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য করেছিলাম। এখন যে নীলা তোমার সাথেই আছে সেই তোমার আসল স্ত্রী। মেয়েটা তোমাকে সত্যি অনেক ভালোবাসে। তাহলে রামির চাচা মৃত্যু? বেচারা অধিক কৌতূহল নিয়ে নিজের প্রাণটা শেষমেশ হারালো। তবে ওই যে অধিক কৌতূহল, সেদিন তো তোমার চোখে আমাকে খারাপ মেয়ে ওই রামির চাচাই বানিয়েছিল সামান্য কয়েকটা টাকার জন্য। তবে তাকে মারার কোনো ইচ্ছে ছিল না আমার। আশিক আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবে বলো? কালকে চলে যাওয়ার সময় একটা বার তোমরা সবাই মিলে আমার কবরের পাশে দাঁড়িয়ে শেষবারের মতো একটা মোনাজাত করবে। আমরা এতটাই পাপী যে আমাদের হয়ে কেউ মোনাজাত করে না। পরদিন আমরা চারজনে সুমিয়া তার বাবার কবরের সামনে এসে তাদের মাগফিরাত কামনা করি। সবাই মিলে গাড়িতে উঠে রওনা দেব, ঠিক তখনই আদ্রিতা বলে উঠল, বাবা, রামিজ দাদু কোথায়? নীলা আদ্রিতার মাথায় হাত বুলিয়ে বলল, মামুনি, তোমার রামিজ দাদুকে ছুটি দিয়েছি, আরও কিছুদিন গ্রামে থাকবে। নীলার দিকে অবাক চোখে তাকালাম। তাহলে কি নীলা সব কিছু জেনে দিয়েছে? নীলা আমার দিকে তাকিয়ে বলল, যাক তাহলে। আমি চাবি মুড়িয়ে গাড়ির দিকে রওনা দিলাম। পিছনে অস্পষ্টভাবে দুজনকে দেখা যাচ্ছে। তারা দুজন হাসি মুখে হাত নাড়িয়ে বিদায় দিচ্ছে আমাদেরকে। সামনে গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম আদ্রিতা তাদেরকে সন্তর্পণে বারবার হাত নাড়িয়ে বিদায় দিচ্ছে। সমাপ্ত। ভুলের মাসুল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।